আচ্ছা, গতদিন আমরা আলোচনা করছিলাম সার্জিক্যাল ইনফেকশন। এই সার্জিক্যাল ইনফেকশনের বেসিক ফর্মে একটা জিনিস আমাদের বাদ ছিল গতদিন, সেটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। অ্যানারোবিক ইনফেকশনের মধ্যে অ্যানারোবিক ইনফেকশনের মধ্যে দুটো আমাদের জানতে হবে, একটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন, একটা টিটিনাস। আজকে গ্যাস গ্যাংগ্রিন, টিটিনাস সম্বন্ধে আমরা অন্য এক সময় আলোচনা করব। টিটিনাস সম্বন্ধে এত বেশি ডিটেলস তোমাদের এখন জানার দরকার হবে না, কিছু বেসিক জিনিস জানা লাগবে টিটিনাস সম্বন্ধে। সেটা কিছু কমন আছে, কিছু আনকমন আছে পয়েন্ট, সেটা জানতে হবে। গ্যাস গ্যাংগ্রিন গতদিনই বলেছিলাম, গ্যাস গ্যাংগ্রিনে তোমাদের অনেক কিছু আছে, তোমাদের যেটুকুন জানার জরুরি সেটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিনের আরেকটা নাম কি, মায়োনেক্রোসিস। মায়োনেক্রোসিস কথাটা গুরুত্বপূর্ণ এই জন্যে কারণ এই শব্দটার সঙ্গেই এর প্যাথোজেনেসিস রয়ে গেছে। গ্যাস গ্যাংগ্রিনের সঙ্গে আদার অ্যানারোবিক ইনফেকশনের পার্থক্য হলো এটা যে গ্যাস গ্যাংগ্রিনে মাসেল নেক্রোসিস হবে, আদার অ্যানারোবিক সেলুলাইটিস যেগুলি আছে সেগুলির মধ্যে বা নেক্রোটাইজিং সেলুলাইটিস যেটা আছে সেখানে সব লেয়ার ইনভলভ হবে কিন্তু মাসেল ইনভলভ হবে না। এটা একটা বেসিক পার্থক্য। আর এখানে মাসেল অলওয়েজ মাসেল ইনভলভ হবে, মাসেল গ্যাংগ্রিন হবে। তাহলে অ্যানারোবিক ইনফেকশন অফ মাসেল ক্যারেক্টারাইজড বাই প্রোফাউন্ড টক্সেমিয়া, extensive local edema or massive necrosis of the tissue and variable degree of gas production. এত কিছু তোমাদের লেখা জরুরি না, আমি তো বললাম স্লাইডগুলো দরকার হলে আমি ফটো করে পাঠিয়ে দেবো, ছবি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো। কি অর্গানিজম দিয়ে গ্যাস গ্যাংগ্রিন হয় এটা ইনভেরিয়েবলি মোটা সবাইকে জিজ্ঞাসা করা হবে, কি অর্গানিজম দিয়ে গ্যাস গ্যাংগ্রিন হয়। একটা অর্গানিজমের নাম যেন কোনোভাবেই ভুল না হয়। এখানে কোনো বইতে 4টা, কোনো বইতে 5টা অর্গানিজমের নাম আছে, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মোর দ্যান 80% হচ্ছে সেই অর্গানিজম দিয়ে হয় গ্যাস গ্যাংগ্রিন, সেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স। ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স এর আরেকটা নাম ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি বা ওয়েলশাইও বলে অনেকে, যেভাবেই বলো না কেন এটা একই অর্গানিজম। যদিও বেসিক্যালি অ্যানালাইটিক কোর্স যখন পড়াশুনো করবা তখন তাকে একটু পার্থক্য যে নাই তা না আছে, কিন্তু ইন জেনারেল আমরা এই দুটোকে একই নামেই বুঝাই, ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স এবং ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি। এইটা অনেকে পরীক্ষার সময় দুইবার বলে, দুইটা বলে, এটা যেন ভুল না হয়। এটা তোমার বেসিক নলেজের ঘাটতি বোঝাবে তখন। এটা একটা ব্যাকটেরিয়া, এটা যেন খেয়াল থাকে, একটা ব্যাকটেরিয়া ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, এটা ইজ মোর আপডেটেড টার্ম। আচ্ছা, তাহলে দুটোকে আলাদা আলাদা করে বলার দরকার নাই, অর বললে অর বলবা, দুটোকে দুটো এই দুটো নামকে দুটো ব্যাকটেরিয়া যেন তোমরা তৈরি না করো, এটা সাবধান করে দিচ্ছি। আর কি কিছু মাইনর ব্যাকটেরিয়া আছে, ক্লোস্ট্রিডিয়াম ইডিমেটাস, ক্লোস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম, ক্লোস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ক্লোস্ট্রিডিয়াম বাইফারমেন্টাস, এগুলো দিয়েও অ্যানারোবিক ইনফেকশন হতে পারে, কিন্তু মেন ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স। এখন যেটা তোমাদের জানতে হবে যে গ্যাস গ্যাংগ্রিন প্রন উন্ড কোনটা বা প্রিডিসপোজিং কন্ডিশন ফর গ্যাস গ্যাংগ্রিন, এই কথাগুলো একই কথা, এই একই উত্তর তোমার হবে। সেটা হচ্ছে যে টিটিনাস প্রন উন্ড, এটা আমি আগে বলেছি একবার, টিটিনাস প্রন উন্ড কোন কোনগুলো, বা গ্যাস গ্যাংগ্রিন প্রন উন্ড কোনটা, বা প্রিডিসপোজিং কন্ডিশন ফর গ্যাস গ্যাংগ্রিন কি কি হবে। সেটা হচ্ছে কোনো উন্ডে যদি এক্সটেন্সিভ ডিভাইটালাইজড টিস্যু থাকে, এক্সটেন্সিভ ডিভাইটালাইজেশন অফ দ্যাট ইজ স্পেশালি মাসেল ম্যাস, মানে ডিভাইটালাইজড উন্ড যদি হয়, উন্ড যদি গ্রসলি কন্টামিনেটেড হয় উইথ সয়েল অর ফিকাল ম্যাটার, উন্ড যদি ইস্কেমিক উন্ড হয় বা ইম্পেয়ার্ড আর্টারিয়াল সাপ্লাই যদি হয় উন্ডের, কারণ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে হয় বেশি, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি হয়, মানে ডায়াবেটিক পেশেন্ট যদি হয়, মিজলসের পেশেন্ট যদি হয়, আর হচ্ছে আফটার ক্রিমিনাল অ্যাবর্শন অ্যান্ড পিউপেরাল সেপসিস, এইসব ক্ষেত্রে
গ্যাস গ্যাংগ্রিন বা টিটিনাস হওয়ার ঝুঁকি অনেক বেশি। মানে কি বললাম, ডিভাইটালাইজড উন্ড যদি হয়, ইসকেমিক উন্ড যদি হয়, ইমিউনো কম্প্রোমাইজড উন্ড পেশেন্টের উন্ড যদি হয়, উন্ড যদি কন্টামিনেটেড উইথ সয়েল অ্যান্ড ফিকাল ম্যাটার হয়, আর আফটার ক্রিমিনাল অ্যাবর্শন অ্যান্ড পিউরপেরাল সেপসিস, এইসব কারণে যদি কোনো উন্ড থাকে তাহলে সেখানে গ্যাস গ্যাংগ্রিন বা টিটিনাস হওয়ার ঝুঁকি অনেক বেশি। টিটিনাসে আমরা আর একটা কথা বলি, সেটা হচ্ছে ডিপলি পেনেট্রেটিং উন্ড। ডিপলি পেনেট্রেটিং উন্ড, যে উন্ডের অনেক ডিপলি পেনেট্রেটে কোনো ইনফেকশন আটকে যাবে, সেখানে ডিপলি পেনেট্রেটিং উন্ড হলে সেটায় টিটিনাসের ঝুঁকি বেশি থাকে। গ্রামে একটা প্রচলিত কথা আছে যে পেরেক ফুটে গেলে বা কোনো সিধে খোঁচা লাগলে টিটিনাসের ইঞ্জেকশন দিতে হবে কিনা অনেকে বলে। তার লজিকটা হচ্ছে ডিপলি পেনেট্রেটিং উন্ড হলে টিটিনাসের ঝুঁকি বেশি। শুধু টিটিনাসের ক্ষেত্রে একটা অতিরিক্ত পয়েন্ট আছে। কিভাবে প্রিভেনশন করা যাবে? প্রিভেনশন টিটিনাস বা গ্যাস গ্যাংগ্রিন প্রিভেন্ট করার জন্য ওই টিটিনাসের কথাও যা বলেছি এখানে একই কথা। প্রিভেনশন কি করা যাবে? প্রিভেনশন একটা লোকাল উন্ড কেয়ার আছে, লোকাল উন্ড কেয়ার একটা হচ্ছে ইমিউনাইজেশন, আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তিনটা স্টেপ। লোকাল উন্ড কেয়ার হচ্ছে ওই যেগুলি বললাম আমরা, যে রিমুভাল অফ দ্য অল ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু, মানে উন্ড টয়লেটিং করতে হবে। উন্ড টয়লেটিং করার মধ্যে হচ্ছে ফিকাল কন্টামিনেশন বা যদি সয়েল কন্টামিনেশন থাকে সেগুলো ডিকন্টামিনেট করতে হবে। ডিভাইটালাইজ টিস্যু থাকলে সেটাকে ক্লিন করতে হবে, তারপরে উন্ড টয়লেটিং করতে হবে। তাহলে উন্ড ডিব্রাইডমেন্ট, ডিকন্টামিনেশন, ডিব্রাইডমেন্ট অ্যান্ড টয়লেটিং। উন্ড টয়লেটিং কি দিয়ে করি আমরা? নর্মাল স্যালাইন দিয়ে। এই টার্মগুলো বললেই হয়ে যাবে যে ডিকন্টামিনেশন করব, যে গ্রস ফিকাল ম্যাটার বা সয়েল থাকলে সেটাকে আমরা পরিষ্কার করব, ডিভাইটালাইজ টিস্যু থাকলে সেটাকে আমরা কেটে বাদ দেব, অ্যান্ড উন্ড টয়লেটিং করব, অ্যান্ড আলটিমেটলি উন্ড ওপেন রাখবো। উন্ডকে আমরা সেলাই দেব না, ওপেন উন্ড উইথ ড্রেসিং, রেগুলার ড্রেসিং। ওপেন উন্ডটাকে আমরা সেলাই দিয়ে বন্ধ করবো না। তাহলে এটা হচ্ছে লোকাল উন্ড কেয়ার। এরপরে হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনের মধ্যে আছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন, আগেও বলেছি টিটিনাসের ক্ষেত্রে। আর গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে এরকম কোনো ইমিউনাইজেশনটা জরুরি ফ্যাক্টর না, গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে। কিন্তু টিটিনাসের ক্ষেত্রে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনাইজেশন করতে হবে। এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যানারোবিক কন্ডিশনের জন্য অ্যান্টিবায়োটিক, বোথ টিটিনাস অ্যান্ড গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে একই চিকিৎসা। দুটোর ক্ষেত্রেই হচ্ছে মোস্ট সাসেপ্টিবল অর্গানিজম ইজ মোস্ট সাসেপ্টিবল টু পেনিসিলিন অ্যান্ড মেট্রোনিডাজল। পেনিসিলিন অ্যান্ড আরও অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া যেত, কিন্তু এই দুটোর নাম কিন্তু ট্র্যাডিশনাল কথা বলতে হবে। পেনিসিলিনও সেন্সিটিভ, মেট্রোনিডাজলও সেন্সিটিভ। তাহলে দুটোর কম্বিনেশন আর ইন্ডিভিজুয়ালি যে কোনোভাবেই দাও না কেন, দিস ইজ দ্য প্রিফারেবল অ্যান্টিবায়োটিক, এটা দিতে হবে। আর গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে আরও কয়েকটা কথা আছে। এটা আমরা তো প্রিভেনশনের কথা বলছি, আমরা এখন প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিক আর অন্যগুলো চিকিৎসার কথা বললাম না। তাহলে প্রিভেনশনের জন্যে তিনটা স্টেপ, একটা উন্ড কেয়ার, একটা ইমিউনাইজেশন, আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেবো আমরা। চিকিৎসার ক্ষেত্রে আমরা যখন যাই তখন দু একটা আলাদা কথা বলবো, পরে আসছি আমি। ক্লিনিক্যাল ফ্যাক্টর কি? ক্লিনিক্যাল ফ্যাক্টর মোর অর লেস নেক্রোটাইজিং ফাসাইটিসের যে ফিচার ছিল সেই একই ফিচার, তখনও বলেছি আমি, একই ফিচার গ্যাস গ্যাংগ্রিনে থাকবে, কিন্তু এটা হবে মোর অ্যাগ্রেসিভ, মোর সিমটোমেটিক। গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে এটা সাংঘাতিক রকম অ্যাগ্রেসিভ, মুহূর্তের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে গোটা লিম্ব বা গোটা শরীরকে বিপন্ন করতে পারে। সুতরাং এটা সাংঘাতিক অ্যাগ্রেসিভ একটা ইনফেকশন। সুতরাং এই অ্যাগ্রেসিভনেসটা মাথায় রাখলেই আমরা ম্যানেজমেন্টটা দ্রুত করতে পারবো। এখানে দেরি করা যাবে না কোনো কিছু। কি থাকে, কি কি ফিচার থাকে? পেন
পেন সোয়েলিং যা থাকার কথাটা ইনফ্লামেটরি লিশনে, ইডিমা সবই ঠিক আছে। তারপর হচ্ছে ডিসচার্জ, সেলুলাইটিসে নেক্রোটাইজিং সেলুলাইটিসেও ডিসচার্জ থাকে, আমরা বলেছিলাম এখানেও ডিসচার্জ থাকবে। এখানে বলা হয় ফাউল স্মেলিং, অ্যানারোবিক ইনফেকশন, ফাউল স্মেল, ব্রাউনিশ ডিসচার্জ। ডিসচার্জের সঙ্গে আমাদের বাবেল থাকতে পারে, গ্যাস বাবেল থাকতে পারে। ফিল করলে আমরা ক্রিপিটাস পাবো, ওখানেও আমাদের ক্রিপিটাসের কথা আমরা বলেছিলাম, এখানেও ক্রিপিটাস থাকবে। স্পেশালি কি এক্সামিনেশনে আমরা দেখতে, আমরা যদি এক্সপোজড মাসেল পাই দেখবো যে মাসেলগুলো এটা কালার অল্টার্ড হয়ে যাচ্ছে, ডিপলি। এটা হচ্ছে মাসেলগুলো যে অ্যাফেক্টেড বললাম, এখানে স্পেশাল ফিচার হচ্ছে মাসেলটা ইনভলভ হবে, মাসেলের নর্মাল ভাইটালিটি নষ্ট হয়ে, ভায়াবিলিটি নষ্ট হয়ে যাবে। এটা ডার্ক কালার হবে, দেন ব্ল্যাকেন, ফ্রাইয়াবেল অ্যান্ড ব্ল্যাকেন হবে, মোর ডার্ক কালার হবে, ডার্ক কালার হবে। এটা ব্রাইট কালার হবে না, ডার্ক কালার হবে। তারপর এটা পেল হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, অ্যান্ড পেল গ্রিনিশ পেল হয়ে যাবে, অ্যান্ড ফ্রাইয়াবেল, ধরলে ছিঁড়ে আসবে, মাসেলটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এই মাসেল ইনভলভটা যদি আমরা বুঝতে পারি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। অন্য কোনো সেলুলাইটিসে মাসেল ইনভলভ হবে না, বারবার একই কথা বলছি। জেনারেল এক্সামিনেশনে আমরা কি পাবো? জেনারেল ফিচারের মধ্যে, এক্সামিনেশন না, জেনারেল ফিচারের মধ্যে, সিমটমের মধ্যে আমরা কি পেতে পারি? ভমিটিং, সিমটম সাইন সবই ভমিটিং থাকতে পারে, মোর অ্যাগ্রেসিভ, সিস্টেমিক ম্যানিফেস্টেশনগুলো অ্যাগ্রেসিভ হবে, ফিভার থাকবে, ভমিটিং থাকতে পারে, ফিভার বা আবার যেমন ট্যাকিকার্ডিয়া ফিভার থাকতে পারে, আবার পেশেন্ট শকও থাকতে পারে। পেশেন্টের টেম্পারেচার খুব হাই হতে পারে, লো হতে পারে। আমরা আগেই বলেছিলাম SIRS এর যে ফিচারগুলো অ্যাগ্রেসিভ ফর্মে থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ট্যাকিপনিয়া থাকতে পারে, পেশেন্ট শকে থাকতে পারে। এগুলো খুবই গতানুগতিক কথা, খুব আলাদা করা যাবে না, শুধু আলাদা একটা যেটা মোর অ্যাগ্রেসিভ ফর্মে থাকবে। দিস ইজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ইনভেস্টিগেশনের জন্য বসে থাকলে হবে না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা কি কি ইনভেস্টিগেশন সাথে করতে পারি? খুব বেশি ইনভেস্টিগেশন আমাদের দ্রুত হেল্প করে না। যেটা করতে পারে সেটা হচ্ছে ব্লাডের সিবিসি যদি আমরা করি, কমপ্লিট ব্লাড কাউন্ট, PCDC, SR, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, যদি এখানে আমরা একটা অ্যাকুট ইনফ্লামেশনের এভিডেন্স পাবো, কি বলবো আমরা, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, এছাড়া আর বেশি কিছু পাবো না এখানে। এটা অ্যাকুট ইনফ্লামেশন। ডিসচার্জ যদি থাকে, এটাকে আমরা ইমিডিয়েটলি যদি গ্রাম স্টেনিং করতে পারি, আমাদের কালচারের জন্য বসে থাকা যাবে না। গ্যাস গ্যাংগ্রিনে কালচারের রিপোর্ট আসতে 3 দিন লাগবে, 72 ঘন্টা লাগবে, বসে থাকা যাবে না। হবে কি, আচ্ছা কালচারের জন্য 72 ঘন্টা দেখবা, কালচারের রিপোর্ট তোমরা খেয়াল করে দেখছো কিনা? কালচারের 2টা রিপোর্ট থাকে। কালচারের রিপোর্ট আনতে গেলে বলা হয় যে একটা 12 ঘন্টা পরে একটা দিয়ে দেবো, একটা 72 ঘন্টা পরে, সুতরাং 72 ঘন্টা পরে আসবেন। 12 ঘন্টা পরে একটা রিপোর্ট আসে। তাহলে এই 72 ঘন্টা আসলে কেন লাগে, 12 ঘন্টা বা 72 ঘন্টা? আসলে সমস্ত কালচার করতে গেলে আগে কালচার, তারপরে আমার সাব কালচার করতে হয়। প্রথমে কালচারে ব্যাকটেরিয়াটা দেওয়া হয়, তারপরে ওই সাব কালচার থেকে, ওই ব্যাকটেরিয়া কালচার থেকে সাব কালচার করে সেন্সিটিভিটি দেখা হয়। একবারে কিন্তু সেন্সিটিভিটি দেখা হয় না। একবারে যদি সেন্সিটিভিটি দেখতে যেতাম, তাহলে তো সেন্সিটিভ ব্যাকটেরিয়া গ্রোই করতো না। এই জিনিসটা অনেকের কাছে ধারণা নাই, অনেক ডাক্তারের কাছেও ধারণা নেই। কালচার কিন্তু 2বার করতে হয়, কালচার অ্যান্ড সাব কালচার। প্রথমে কালচারে একটা ব্যাকটেরিয়াকে তৈরি করতে হয়, সেই ব্যাকটেরিয়া নিয়ে আবার সাব কালচার করে সেন্সিটিভিটি দেখতে হয়। একবারে কিন্তু কালচার অ্যান্ড সেন্সিটিভিটি একবারে দেখা যায় না। হ্যাঁ, সেই জন্যে 72 ঘন্টার সময় লাগে কালচারের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কালচার করে আমরা এটা দেখার জন্য আমরা বসে থাকতে পারবো না। আমরা এখানে গ্রাম স্টেনিং করতে পারি। গ্রাম স্টেনিং তো ফিউ মিনিট লাগে করতে। গ্রাম স্টেনিং করে যদি আমরা গ্রাম পজিটিভ রড পাই, তাহলে আমরা বলতে পারবো এটা যে রড মানেই হচ্ছে, রড আছে খুব লিমিটেড, তার মধ্যে ক্লোস্ট্রিডিয়াই একটা রড ব্যাকটেরিয়ার মধ্যে, মোস্ট অফ দ্য কক্কাই, রড খুব কম। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, অ্যানোরোবিক গ্রোথ কিন্তু বাংলাদেশে, অ্যানোরোবিক কালচার ভেরি ভেরি রেয়ার। খুব বাংলাদেশে 2-1টা সেন্টার আছে মাত্র যেখানে অ্যানোরোবিক ব্যাকটেরিয়ার কালচার করা যায়। অ্যানোরোবিক ব্যাকটেরিয়া কালচার কিন্তু খুবই ডিফিকাল্ট, অ্যানোরোবিক ব্যাকটেরিয়ার কালচার করা। কারণ অ্যাবসুলেট অ্যানোরোবিক কন্ডিশন তৈরি করার ল্যাবরেটরিতে সব জায়গায় সেই ফ্যাসিলিটিস নাই। সম্ভবত বাংলাদেশে ICDDR-বিতে আছে, আর কোথাও নাই। গ্রাম
গ্রাম কি বলে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কালচার করা। সুতরাং কালচার ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যানারোবিক কালচার কিন্তু করা যায় না। অ্যানারোবিক কালচার ক্লিনিক্যালি বুঝতে হয়, যেমন একটা ফাউল স্মেলিং ডিসচার্জ আমরা বুঝলাম, প্লাস উন্ড দেখে। সুতরাং এই ক্ষেত্রে ক্লিনিক্যাল নলেজটা খুব জরুরি। প্লেন এক্স রে, ওই যেখানে ইনভলভ হয়েছে ওইটা যদি আমরা একটা প্লেন এক্স রে করি তাহলে আমরা একটা এভিডেন্স পেতে পারি। এখানে কি পাবো আমরা? ইন্ট্রামাস্কুলার স্পেসে মাসেলের মাঝে মাঝে আমরা গ্যাস পাবো, গ্যাসের ব্ল্যাকিশ স্পট পাবো মাসেলের মাঝে, নর্মালি যেটা পাওয়া যায় না। হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে প্লেন এক্স রে করলে প্রেজেন্স অফ গ্যাস ইন দ্য ইন্ট্রামাস্কুলার প্লেন, এখানে মাসেল থাকে ওই বরাবর আমরা গ্যাসের এভিডেন্স দেখতে পারবো। ইট ইজ ইম্পর্ট্যান্ট। খুব সিম্পল জিনিস, যদি আমাদের কখনো হেল্প করে লাগে, যদি আমাদের বুঝতে অসুবিধা হয় ক্লিনিক্যালি, তখন আমরা এই হেল্পটা নিতে পারি। তাহলে একটা পেয়েছিলাম আমরা ক্রেপিটাস ফিলিংস, আর একটা হচ্ছে গ্যাসের আর একটা এভিডেন্স আমরা এক্স রেতে পেতে পারি, গ্যাস গ্যাংগ্রিন। দিস ইজ ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি ইমার্জেন্সি। পরীক্ষা নিরীক্ষার আশায় বসে থাকলে হবে না। হ্যাঁ, সিনিয়রদের জুনিয়রদের বসে, সিনিয়ররা আসবে দেখবে, দুদিন পরে বসে থাকলে হবে না। ইমিডিয়েট ইন্টারভেনশন, ভেরি মাস ইমার্জেন্সি। এটা কি করতে হবে? পেশেন্টকে স্টাবেল করতে হবে, হেমোডিনামিক্যালি স্টাবেল করতে হবে, ফ্লুইড হেমোডিনামিক্যালি পেশেন্টকে স্টাবেল রাখতে হবে, তারপরে ইন্টারভেনশনে যেতে হবে। সে আইভি ইনফিউশন দিতে হবে পেশেন্টকে, আইভি ইনফিউশন অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। দিস ইজ ভেরি অ্যাগ্রেসিভ ইনফেকশন। এখানে ব্লাড সেলগুলো সিস্টেমিক টক্সিন রিলিজ হবে এবং এটা সিস্টেমিক নানা রকম ইফেক্ট তৈরি করবে। সুতরাং এখানে ব্লাড দিয়ে আমাদের ব্লাডের হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য আমাদের ব্লাড ট্রান্সফিউশন, ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন, শুধু ব্লাড ট্রান্সফিউশন না, ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। তারপর সুতরাং ইমিডিয়েটলি আইভি ইনফিউশন এবং ব্লাড অ্যাভেলেবেল হলে ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন। অ্যান্টিবায়োটিক যদি আমাদের আগে নেওয়া না থাকে তাহলে আমাদের দিতে হবে পেনিসিলিন অ্যান্ড মেট্রোনিডাজল। আর কি আছে অপশন? ক্লিন্ডামাইসিন। অ্যানাদার ভেরি গুড অপশন হচ্ছে ক্লিন্ডামাইসিন। পেনিসিলিন, মেট্রোনিডাজল অ্যান্ড ক্লিন্ডামাইসিন, এটা আইদার ইন কম্বিনেশন অর ইন্ডিভিজুয়ালি দিতে হবে। ইউজুয়ালি কম্বিনেশনে দেওয়া হয়, পেনিসিলিন মেট্রোনিডাজল আর ক্লিন্ডামাইসিন মেট্রোনিডাজল। তারপর হলো এগুলো ইমিডিয়েটলি দিতে হবে। এরপর হচ্ছে ইন্টারভেনশন, অল টিস্যু এক্সপোজ করতে হবে, অ্যাটলিস্ট কেটে না ফেলতে পারলেও একদম এক্সপোজ করে দিতে হবে, যাতে ট্রাপড অ্যানারোবিক কন্ডিশনগুলো মোর অক্সিজেনের সংস্পর্শে আসে। আগে টিস্যুগুলোকে খুলে দিতে হবে, যদি তুমি ডিসিশন নিতে না পারো যে কেটে বাদ দিব কিনা। টিস্যুগুলোকে ওয়াইডলি ইনসিশন দিয়ে টিস্যুগুলোর এক্সপ্লোর করে দিতে হবে, অথবা যদি তুমি নিশ্চিত হয়ে যাও যেটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে, মাসেল গ্যাংগ্রিন হয়ে গেছে, তাহলে সেটাকে কেটে বাদ দিতে হবে, অ্যাম্পুটেশন করতে হতে পারে। লিম্বে হলে সেক্ষেত্রে অ্যাম্পুটেশন লাগতে পারে, অন্য জায়গা হলে পারে ম্যাচ ধরে কেটে বাদ দিতে হবে। অ্যাম্পুটেশনে আমি একটা কথা বলেছিলাম, তিনটা ইন্ডিকেশনের মধ্যে ডেড লস, এই সেই ডেডলি কন্ডিশন, যেখানে যদি তুমি এই অংশ কেটে বাদ নাও তাহলে এটা অল লিম বা অল ইন্ডিভিজুয়ালের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, মানুষকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। গোটা লিম তো দূরের কথা, গোটা মানুষটাকেই বাঁচানো ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং এটা ডেডলি কন্ডিশন, যেখানে তোমাকে ইন্টারভেনশনে যেতে হবে। তাহলে এক্সপোজার টু দ্য অল টিস্যু অর মাসেল গ্রুপ অর অ্যাম্পুটেশন ইন্টারভেনশনের মধ্যে। এখন একটা কথা এখানে আছে, বইতে পাবে বিভিন্ন জায়গা, যে অ্যান্টি গ্যাস গ্যাংগ্রিন সেরাম অ্যান্ড হাইপারব্যারিক অক্সিজেন। যেহেতু এটা অ্যানারোবিক কন্ডিশন, হাইপারব্যারিক অক্সিজেন আসলে যেখানে অ্যানারোবিক কন্ডিশন হয়ে গেছে সেখানে তো ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে যায়, আইদার ইস্কেমিয়া অর ব্লাড ভেসেল ব্লকেজ হয়ে যায় টক্সিনের ইফেক্টে। এটার কোনো ইফেক্টিভনেস 100% পাওয়া যায় নাই, এটা নিয়ে বিতর্কিত যে হাইপারব্যারিক অক্সিজেনের ব্যবস্থাও তো সব জায়গায় নাই। হ্যাঁ, হাইপারব্যারিক অক্সিজেন ডিফিকাল্ট। তোমার টিস্যুর যতটুকুন ধরে রাখা অক্সিজেন ধরে রাখার ক্ষমতা আছে তার থেকে বেশি অক্সিজেন স্যাচুরেট করা এটা সহজ কাজ না, এটা স্পেশাল যন্ত্র লাগে, হ্যাঁ, ক্লোজ সার্কিট যন্ত্র লাগে, সেটার ব্যবস্থা নাই এক নম্বর কথা। আর একটা হলো যে এটার ইফেক্ট প্রমাণিত না, ঠিক অ্যান্টি গ্যাস গ্যাংগ্রিন সেরাম, হ্যাঁ, এটাও ইফেক্টও কতটুকুন ইফেক্টিভ এটা আসলে প্রতিষ্ঠিত না, যদিও এটা বাজারে পাওয়া যায়, হ্যাঁ, অ্যাভেলেবেল না তবুও বাজারে পাওয়া যায়, কিন্তু এর ইফেক্ট। সুতরাং এই দুটো বিতর্কিত, এক এক বইতে এটার সম্বন্ধে এক এক রকম কথা লেখা আছে। ওয়াইডলি এটা প্র্যাকটিস করা হয় না, প্র্যাকটিস করা হয় লোকাল ইন্টারভেনশন অ্যান্ড জেনারেল ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। তাহলে দিস ইজ অল অ্যাবাউট গ্যাস গ্যাংগ্রিন। আমি এখান থেকে বেরোয় আসতে চাই। আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটা ইনভ্যারিয়েবলি প্রতিবার
রিটেন কোশ্চেনে থাকে, কোনো না কোনো অংশে এটা থাকে এসএসআই, সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর ভাইবা বোর্ডেও মোজাম্মেল স্যারের এটা খুব প্রিয় কোশ্চেন, এসএসআই। খুব সিম্পল, এই অ্যাব্রিভিয়েশনের মধ্যেই লেখা আছে কি জিনিস আসলে। সেটা হচ্ছে এসএসআই কি, কোশ্চেনটা ভাবে থাকে হচ্ছে এসএসআই। এসএসআই হচ্ছে যার সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটাকে এর যেটা আমি এলাবোরেশন করলে যেটা দুটো পয়েন্ট আসবে, কতদিন পর্যন্ত, যেখানে সার্জিক্যাল উনকে আমি সার্জিক্যাল সাইট ইনফেকশন বলবো কতদিন পর্যন্ত। কোশ্চেন হলো এইটুকুন আলাদা জানতে হবে। তাছাড়া এর ডেফিনেশন এইটুকুনি, সার্জিক্যাল সাইট ইনফেকশন, ইনভেশন অফ দ্য, আমরা যদি এটা একটু এলাবোরেট করি টেনে হেসলে আর কিছু না, তুমি এসএসআই শুধু সার্জিক্যাল সাইট ইনফেকশন বললেই হবে। ইনভেশন অফ অর্গানিজম থ্রু দ্য টিস্যু অফ এনি সার্জিক্যাল উন্ড, একই কথা ঘুরাই বললাম। হ্যাঁ, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। মানে সার্জিক্যাল উন্ডে যদি ইনভেশন অফ দ্য অর্গানিজম হয় একই কথা, সার্জিক্যাল সাইটে যদি ইনফেকশন হয় একই কথা। সেটার টাইম ডিউরেশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এটা উইদিন 1 month অফ অপারেশন বা 1 month অফ সার্জিক্যাল উন্ড, যেদিন থেকে আমি ইনসিশন দেব সেদিন থেকে 1 মাসের মধ্যে যদি এই উন্ডে ইনফেকশন হয়, দেন ইট ইজ সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর যদি আমি কোনো প্রস্থেসিস ব্যবহার করি, ওই অপারেশনে যদি আমি কোনো প্রস্থেসিস ব্যবহার করি, তাহলে 1 বছর পর্যন্ত যদি উন্ড ইনফেকশন হয়, দেন ইট ইজ সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটা যেন খেয়াল থাকে। লেখার জন্য ব্যস্ত হয়ে না, এই টিপসগুলো তোমাকে নিতে হবে। এগুলো কিন্তু বইতে নেই, এই পয়েন্টগুলো সব বইতে সব সমানভাবে নেই, সেগুলো তোমার। তাহলে সার্জিক্যাল উন্ডে যদি ইনভেশন অফ মাইক্রো অর্গানিজম হয়, তাহলে সেটা সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটা উইদিন 1 month অফ ইউজুয়াল সার্জিক্যাল উন্ড অ্যান্ড উইদিন 1 year অফ প্রস্থেটিক সার্জিক্যাল উন্ড। মানে কোনো উন্ডের মধ্যে যদি আমরা প্রস্থেস, যেমন হার্নিওপ্লাস্টি আমরা প্রস্থেসিস ব্যবহার করি, ইন্টারনাল ফিক্সেশনে আমরা প্রস্থেসিস ব্যবহার করি। সুতরাং যে সব জায়গায় প্রস্থেসিস ব্যবহার করি সেখানে 1 বছর পর্যন্ত যদি উন্ডে ইনফেকশন হয়, তাকে আমরা বলবো সার্জিক্যাল সাইট ইনফেকশন। খুব জিজ্ঞাসা করা হয়। এরপরে আসে টাইপ অফ বা ক্লাসিফিকেশন অফ সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটা বেলি ল্যাবেই দেওয়া আছে। 3 ধরনের ক্লাসিফিকেশন বেলি ল্যাবে দেওয়া আছে, ইন লিটারেচারে ছোট ছোট করে লেখা আছে। কি আছে? 3 ভাবে। একটা সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট উন্ড, একটা ডিপ সার্জ। জাস্ট এগুলোর এক্সপ্লানেশনটা জানতে হবে, বেশি জানার কিছু নাই। সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট উন্ড, ডিপ সার্জিক্যাল সাইট উন্ড, একটা সেকেন্ডারি সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন, আরেকটা হচ্ছে মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন। আচ্ছা, আমার একটা টেলিফোন এসছে, ধরে নিই। তাহলে কি বললাম? সার্জিক্যাল সাইট ইনফেকশনটা 3 ভাবে আমরা ক্লাসিফাই করি। প্রতিটা আমি একটু করে বলে যাই, মনে দিয়ে শোনো। সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন আমরা কখন বলবো? যদি অনলি স্কিন অ্যান্ড সুপারফিশিয়াল ফাসা যদি ইনভলভ হয়। কোনো উন্ডে ইনফেকশনে যদি স্কিন অ্যান্ড সুপারফিশিয়াল ফাসা শুধু ইনভলভ হবে, মাসেলের সুপারফিশিয়াল যেসব লেয়ার আছে সেইটা শুধু ইনভলভ হবে, তাহলে তাকে বলি আমরা সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন। ডিপ হবে কোথায়? যদি মাসেল এবং তার ডিপের যেসব লেয়ার আছে সেটা যদি ইনভলভ হয় উন্ড ইনফেকশনে, তাকে আমরা বলি ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটা হয়ে গেল। জাস্ট এইটুকুন জানলেই হবে, বেশি জানার দরকার নেই। অ্যাকর্ডিং টু দ্য, এটা আসলে অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য সোর্স অফ ইনফেকশন যদি হয়, প্রাইমারি সার্জিক্যাল সাইট ইনফেকশন হচ্ছে ইন্ট্রিনসিক টু দ্য উন্ড, যে ইনফেকশনটা উন্ডে হলো। আমি সেকেন্ডারিটা আগে বলে নিই। সেকেন্ডারি সার্জিক্যাল সাইট ইনফেকশন হচ্ছে যেটা এনভায়রনমেন্ট থেকে আসবে, তার মানে অন্য রুগীর থেকে আসবে, অন্য পেশেন্ট থেকে, রুগীর থেকে, অন্য ইনস্ট্রুমেন্ট থেকে যেটা আসবে, অথবা এনভায়রনমেন্ট থেকে যেটা আসবে, সেটা হলো সার্জিক্যাল সেকেন্ডারি সার্জিক্যাল সাইড। প্রাইমারি হল বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হবে। যদি গাট আমরা এক্সপোজ করি, ইকোলাই বা অ্যানারোবিক ইনফেকশন হবে। তাহলে দিস ইজ দ্য প্রাইমারি সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর যেটা এনভায়রনমেন্টের থেকে আসবে সেটা উন্ডে হতে পারে, সেটা সিস্টেমে হতে পারে, এটা নিউমোনিয়া হলো।
পোস্ট অপারেটিভলি একটা রুগীর নিউমোনিয়া হলো, সেটাও কিন্তু সেকেন্ডারি সার্জিক্যাল সাইট ইনফেকশন, নিউমোনিয়ার থেকে আসলো, অথবা অন্য পাশের পেশেন্ট থেকে যে ব্যাকটেরিয়াটা আনইউজুয়াল, ওখানে হওয়ার কথা না, পাশে একটা রুগীর আছে সেটার থেকে আসলো, তাহলে সেটা হবে সেকেন্ডারি সার্জিক্যাল সাইট ইনফেকশন। জাস্ট থিওরিটিক্যালি এটা জানার জন্য। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা তোমাকে জানতে হবে সেটা হলো থার্ড ওয়ান, সেটা কি মাইনর সার্জিক্যাল সাইট উন মেজর সাইডে, কারণ এটাই ইম্পর্টেন্স হচ্ছে, এইটা তোমার ট্রিটমেন্টের সঙ্গে এটা অপশানের সঙ্গে এই ক্লাসিফিকেশনটার সম্পর্ক রয়ে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি, সেটাকে আমরা বলছি মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন, মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন। মাইনর কোনটা? মাইনর হচ্ছে খুব সিম্পল, মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন হচ্ছে একটা উন্ড, সার্জিক্যাল উন্ড, একটা সিম্পল একটু ইনফেকশন হলো, ছোট একটু গ্যাপ তৈরি হলো, একটা ইনফেকশন হয়েছে, একটু ডিসচার্জ হলো। বুঝবো কিভাবে? ইনফেকশন হলে উন্ড দিয়ে একটু ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জটা বের করে দিলাম, ওখানে ছোট একটু গ্যাপ হলো, একদিন বা 2 দিন ড্রেসিং করার পর এটা আবার ঠিক হয়ে গেল। এই ইনফেকশনের জন্যে রুগীকে অতিরিক্ত হাসপাতালে থাকতে হচ্ছে না, অতিরিক্ত 1 সপ্তাহ 2 সপ্তাহ হাসপাতালে থাকা লাগছে না, অতিরিক্ত কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন মানে মেজর সার্জিক্যাল ইন্টারভেনশন লাগছে না। তাহলে আমি কি বললাম? একটা মাইল্ড ডিসচার্জ হচ্ছে বা স্লাইড ডিসচার্জ হচ্ছে, তারপরে একটা উন্ড গ্যাপ তৈরি হলো, মাইনর উন্ড গ্যাপ তৈরি হলো, এর জন্যে যেটা স্পন্টেনিয়াসলি হিল হয়ে যাবে উইদিন ফিউ ডেজ, নো মেজর সার্জিক্যাল ইন্টারভেনশন লাগছে না, হ্যাঁ, নো নিড অফ এক্সট্রা হসপিটাল স্টে। এই কয়টা ফ্যাক্টর দিয়ে যে উন্ডটা ইনফেকশনটা হয়েছিল সেটাকে আমরা বলছি মাইনর উন্ড ইনফেকশন। মেজর হলে কি হবে? এগুলো একটু উল্টা কথা বলো তুমি এবার। সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি অফ পাস আসছে, ওয়াইড উন্ড গ্যাপ তৈরি হচ্ছে, হ্যাঁ, ওয়াইড একটা উন্ড গ্যাপ হলো, সেই উন্ড গ্যাপটা এমনি স্পন্টেনিয়াসলি বন্ধ হবে না, সেটা মেজর সার্জিক্যাল আর একটা ইন্টারভেনশন লাগবে, হয় ডিব্রাইটমেন্ট করতে হবে অথবা সেকেন্ডারি ক্লোজার করতে হবে, এবং এর জন্যই রুগীকে হাসপাতালে আরও 1-2 সপ্তাহ বেশি থাকতে হবে। দেন ইট ইজ মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন, মেজর উন্ড ইনফেকশন। পরিষ্কার হলো মাইনর কি মেজর কি? মাইনর হচ্ছে স্লাইড উন্ড ডিসচার্জ, স্লাইড উন্ড গ্যাপ, স্পন্টেনিয়াস হিলিং হবে উইদিন ফিউ ডেজ, নো এক্সট্রা সার্জিক্যাল ইন্টারভেনশন, নো এক্সট্রা সার্জিক্যাল স্টে। ঠিক এর উল্টাটা সিগনিফিক্যান্ট পাস ডিসচার্জ, ওয়াইড উন্ড গ্যাপ, হ্যাঁ, নিডস এক্সট্রা সার্জিক্যাল ইন্টারভেনশন, নতুন আর একটা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, অ্যান্ড মোর হসপিটালাইজেশন, মোর ফিউ উইকস অফ মোর হসপিটালাইজেশন লাগবে। দিস ইজ মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন। তাহলে এই জিনিসটা তোমাকে জানতে হবে, খুব জিজ্ঞাসা করা হয় এটা। এবার রিস্ক ফ্যাক্টর ফর ইনফেকশন, কিন্তু আমি অলরেডি আগে বলেছি, রিস্ক ফ্যাক্টর ফর ইনফেকশন যে কথাটা বলেছি ওইটাই ঘোরায় ঘেরায় একই কথা। কিছু জেনারেলাইজ ফ্যাক্টর আছে, কিছু লোকাল ফ্যাক্টর আছে। জেনারেল ফ্যাক্টরের বলতে বলেছিলাম ম্যালনিউট্রিশন একটা, মেটাবলিক ফ্যাক্টর একটা, ইমিউনোসাপ্রেশন একটা। আমি একই কথা স্লাইড আবার দিয়ে দেবো, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আর লোকাল ফ্যাক্টরের মধ্যে বলছিলাম colonization and translocation from the gut, আর বলছিলাম পোর সার্জিক্যাল টেকনিক। ওর মধ্যে আমরা এখানে ভাগ করে বলতে পারি পোর পারফিউশন, ফরেন বডি, ফরেন ম্যাটেরিয়াল যদি আমরা রেখে আসি, অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যান্ড পোর সার্জিক্যাল টেকনিক, এগুলো যদি আমরা হয় লোকালি যদি এই ফ্যাক্টরগুলো থাকে তাহলে উন্ড ইনফেকশনের ঝুঁকি বেশি থাকবে। লোকাল ফ্যাক্টরগুলো বেশি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ লোকাল ফ্যাক্টরগুলো হচ্ছে ইট ইজ এ ফ্যাক্টর ফর কন্ট্রোলাবেল ফ্যাক্টর, লোকাল ফ্যাক্টর। জেনারেল ফ্যাক্টরগুলো কিন্তু সবসময় কন্ট্রোল করা যায় না ইমিডিয়েট। ম্যালনিউট্রিশন ইমিডিয়েটলি কন্ট্রোল করতে পারবে না, মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট তুমি ইমিডিয়েটলি ম্যানেজ করতে পারবে না তোমার সার্জিক্যাল হ্যান্ডে, ইমিউনোসাপ্রেশনও তুমি ইমিডিয়েটলি কিছু করতে পারবে না, তোমাকে কাজ করতে হবে। আর লোকাল ফ্যাক্টর যেগুলো, এটা হচ্ছে সার্জনের কন্ট্রোলাবেল ফ্যাক্টর, সুতরাং এগুলো সম্বন্ধে বেশি সচেতন হতে হবে। কলোনাইজেশন, ট্রান্সলোকেশন আমি প্রিভেন্ট করতে পারি। পুয়ার পারফিউশন, আমি যদি ঠিকমতো দেখি টিস্যু ভায়াবিলিটি আছে কিনা, ডিভাইটালাইজ ডেড টিস্যু বাদ দেই, তাহলে এটা ইনফেকশনের ঝুঁকি কম হবে। ফরেন বডি যেন না থাকে ওখানে,
পুয়ার সার্জিক্যাল, এমন সার্জিক্যাল স্ট্যান্ডার্ড সার্জিক্যাল টেকনিক আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে দিস ইজ দ্য কন্ট্রোলেবল ফ্যাক্টর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, লোকাল ফ্যাক্টরটা। এইবার আরেকটা কোশ্চেন আছে, এটাও মানে এসএসআই এর সঙ্গে অল্টারনেটিভলি খুব আসে, ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, এটা সম্বন্ধে তোমরা আসলে শুনেও থাকবা কেউ কেউ, আমি বলছি লিটল ওয়ার্ডে আমাদের যাদের প্লেসমেন্ট ছিল। এত বেলায় বললাম সার্জিক্যাল সাইন ইনফেকশন। আর একটা কথা আছে ক্লাসিফিকেশন অফ সার্জিক্যাল উন্ড, এটাও কিন্তু আমি একদিন আগে বলেছি। সার্জিক্যাল উন্ড ক্লাসিফিকেশন আর ইন জেনারেল উন্ড ক্লাসিফিকেশন দুটো কিন্তু আলাদা। জেনারেল উন্ডের মধ্যে তুমি টাইডি, আনটাইডি, হ্যাঁ, তারপরে বলতে পারো ইনসিশনাল উন্ড, ল্যাসারেটেড উন্ড, পেনিট্রেটিং উন্ড, পারফোরেটিং উন্ড, এটা হলো উন্ডের ক্লাসিফিকেশন। আর এখন যেটা আমি বলছি সার্জিক্যাল উন্ডের ক্লাসিফিকেশন। সার্জারি যে এরিয়াতে করছি সেই এরিয়ার অন দ্য প্রেজেন্স অফ এনি কন্টামিনেশন অর নট, এর উপর ভিত্তি করে সার্জিক্যাল উন্ডকে একটা ক্লাসিফাই করা হয়। সেই ক্লাসিফিকেশনটা কি, এটা সব বইতে আছে এবং খুব সহজ ফর্মে, একটু মন দিয়ে শুনলেই এটা পরিষ্কার হয়ে যাবে, পড়া লাগে না। এটা কি, নামগুলো কি, এক নম্বর আছে ক্লিন সার্জিক্যাল উন্ড, একটা হচ্ছে ক্লিন কন্টামিনেটেড সার্জিক্যাল উন্ড, একটা কন্টামিনেটেড সার্জিক্যাল উন্ড, আর লাস্ট ওয়ান হচ্ছে ডার্টি সার্জিক্যাল উন্ড। এই ক্লাসিফিকেশনটা কেন দরকার? এই ক্লাসিফিকেশন উপর ভিত্তি করে তোমাকে নির্ভর করে তুমি প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক তুমি দিবে কি দিবে না, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিবে কি দিবে না, তার উপর নির্ভর করে এই সার্জিক্যাল ক্লাসিফিকেশনটা, সার্জিক্যাল উন্ড ক্লাসিফিকেশনটা। একটু আলোচনা করলেই বোঝা যাবে। ক্লিন উন্ড কোনটা? ক্লিন উন্ড হচ্ছে যে জায়গায় আমি অপারেশন করছি সে জায়গাটায় কোনো লোকাল কোনো এভিডেন্স অফ ইনফ্লামেশন নাই, লোকাল এভিডেন্স অফ ইনফ্লামেশন নাই সেই জায়গাটা, এবং নো চান্স অফ কন্টামিনেশন। একটা ইনফ্লামেশন, একটা কন্টামিনেশন, কোনো ইনফ্লামেশন নাই, কোনো কন্টামিনেশনের সম্ভাবনা নাই, তাহলে দিস ইজ ক্লিন উন্ড। তার মানে কোথায় আমরা করি, আমরা যদি কোনো সারফেসে, ক্লিন জায়গাতে, ক্লিন সারফেসে, বডি ওয়ালে, ফেসে, নেকে ক্লিন জায়গা, এই সব জায়গায় আমরা একটা সার্জিক্যাল উন্ড তৈরি করলাম। মনে করো এখানে একটা সোয়েলিং আছে বা এখানে একটা নন ইনফেক্টেড লিশন আছে, কিন্তু ওখানে যদি অ্যাবসেস থাকে, নেকে একটা ফেসে একটা অ্যাবসেস থাকে, সেটা যদি আমি অপারেশন করি সেটা ক্লিন হবে না। কিন্তু ফেসে যদি একটা লাইপোমা থাকে, চেস্ট ওয়ালে একটা লাইপোমা থাকে, ব্রেস্টে একটা লাইপোমা থাকে, সেটা যদি আমি অপারেশন করি দেন ইট ইজ ক্লিন সার্জিক্যাল উন্ড। সে যে উন্ডটা হবে ক্লিন সার্জিক্যাল উন্ড। তার মানে ওখানে কোনো ইনফ্লামেশনও নাই, ওখানে কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশনেরও ভয় নাই। তাহলে এখানে যেখানে ইনফ্লামেশনও নাই, ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের ভয়ও নাই, সেখানে তো ইনফেকশনেরই ঝুঁকি নাই, তাহলে ওখানে অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন নেই। কারণ এখানে পোস্ট অপারেটিভলি স্ট্যান্ডার্ড সার্জিক্যাল প্র্যাকটিসে পোস্ট অপারেটিভলি ইনফেকশনের চান্স নিয়ারলি 1%। 100 জনের মধ্যে অপারেশন করলে একজনের, স্ট্যান্ডার্ড সার্জিক্যাল প্র্যাকটিস যদি তুমি করো, শতকরা একজনের ইনফেকশন হতে পারে, পোস্ট অপারেটিভ উন্ড ইনফেকশন হতে পারে। সেই একজনের জন্য ইনফেকশনের জন্য তো 99 জনের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো মানে নাই। এখানে অ্যান্টিবায়োটিকের আসলে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এবং অনেক জায়গায় ওয়েস্টার্ন কান্ট্রিতে বা স্ট্যান্ডার্ড সার্জিক্যাল প্র্যাকটিসে, ইনক্লুডিং আমি বারডেম হসপিটালে দেখেছি, ওখানে এই ধরনের রোগীর অপারেশনে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। লট অফ ঢাকা শিশু হাসপাতালেও দেখেছি দেওয়া হয় না। হার্নিয়া, বাচ্চাদের হার্নিয়া অপারেশনের পরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, ওখানে অনেক স্টাডি হয়েছে। তাহলে দিস ইজ ক্লিন উন্ড। এরপরেরটা আসতেছে কি, ক্লিনের সঙ্গে কন্টামিনেটেড। সেখানে কি আছে, সেখানে হলো যে এরিয়াটা ক্লিন, যেখানে আমরা অপারেশন করছি এরিয়াটা ক্লিন, কিন্তু সেই অপারেশনের কোনো একটা স্টেপে কন্টামিনেটেড হওয়ার চান্স আছে। মানে কোনো একটা স্টেপে ব্যাকটেরিয়া, যেখানে ব্যাকটেরিয়াল ক্লোনাইজেশন আছে, প্যাথোলজিক ব্যাকটেরিয়ার ক্লোনাইজেশন আছে, সেটা ওইখানে এক্সপোজ হয়ে গেলে ওই উন্ডের জন্যে, যেমন ইন্টেস্টাইনে যেসব ব্যাকটেরিয়া থাকে, এটা ইন্টেস্টাইনের জন্য এটা ক্লোনাইজেশন, কিন্তু ওই ব্যাকটেরিয়া যদি আমাদের উন্ড টিস্যুতে এসে পড়ে দেন এটি প্যাথোলজি হওয়ার সম্ভাবনা বেশি, ঝুঁকি প্যাথোলজিক হয়ে যাবে। তখন আর ওটা আমাদের
কি বলে কোলোনাইজেশন করে যেটা, সেটা কি ব্যাকটেরিয়া বলে আমরা, সারফেসে যে কোলোনাইজেশন হবে বলে। আচ্ছা, তাহলে সেরকম একটা উন্ড, যেমন একটা উদাহরণ দেই, তুমি অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গেলে ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি, ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি, ইন্টারভেল অ্যাপেন্ডিক্সে তুমি কি করছো, বাট রুগী যখন সুস্থ, তার অ্যাপেন্ডিক্সে কোনো ইনফ্লামেশন নাই, কোনো ইনফেকশন নাই, ওই সময় অ্যাপেন্ডিসাইটিস হওয়ার 1.5 মাস পরে অপারেশন করে তুমি অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিচ্ছ। এটা হলো ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি। এখানে কি হচ্ছে, আমি পেট কেটে ঢুকছি, পেটে কোনো ইনফ্লামেশন নাই, পেটের ক্যাভিটিতে ঢুকলাম, পেরিটোনিয়াল ক্যাভিটি, এটাও স্টেরাইল ক্যাভিটি, অ্যাপেন্ডিক্সকে আমি খুঁজে বের করলাম, এটাও স্টেরাইল, সারফেস স্টেরাইল, কিন্তু অ্যাপেন্ডিক্সকে কেটে যখন আমি আলাদা করব, তখন অ্যাপেন্ডিক্সের একটা লুমেন আছে, সেই লুমেনের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া আছে, অ্যাপেন্ডিক্সের লুমেনের মধ্যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া আমি যখন কেটে বাদ দেবো, তাহলে ওই ব্যাকটেরিয়া আমার চোখের অজ্ঞাতসারে ওই উন্ডের মধ্যে কন্টামিনেশন হওয়ার ঝুঁকি আছে। তার মানে ক্লিন জায়গায় যদি অ্যাক্সিডেন্টাল কন্টামিনেশন হয়, তাহলে সেটাকে আমরা বলবো ক্লিন কন্টামিনেটেড উন্ড। উদাহরণ হচ্ছে কি, ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি, ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে এখানে আমাদের ইনফেকশনের ঝুঁকি কত পোস্ট অপারেটিভলি, লেস দ্যান 10%, এটাকে বলি 4 to 10% বা 2 to 10%, 10 জনেরও কমের উন্ড ইনফেকশনের ঝুঁকি থাকবে। তাহলে এখানে আমরা শর্ট টার্ম অ্যান্টিবায়োটিক দিতে পারি বা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে পারি, সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিকই যথেষ্ট ক্লাসিক্যালি। তাহলে এখানে আমাদের প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকের একটা রোল আছে। তাহলে দিস ইজ ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি বা ইলেকটিভ অ্যাপেন্ডিসেক্টমি, যাই বলো না কেন। এরপরের টাইপটা হচ্ছে কন্টামিনেটেড সার্জিক্যাল উন্ড। সেটা কি হবে, মানে অলরেডি একটা কন্টামিনেটেড জায়গায় যেখানে ইনফেকশন আছে, সেই জায়গায় যদি তুমি অপারেশন করো, ইনফেকশন অলরেডি আছে সেই জায়গায় যদি তুমি অপারেশন করো, যেমন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, একটা রুগীর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, হ্যাঁ, বা যেখানে পোটেনশিয়াল প্যাথোলজিক ব্যাকটেরিয়া আছে, পোটেনশিয়াল প্যাথোলজিক ব্যাকটেরিয়া, সেখানে যদি তুমি অপারেশন করো। উদাহরণ দেই, একটা হলো যে কারোর অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তাকে তুমি অ্যাপেন্ডিসেক্টমি করতে নিয়ে গেলে, তার সারফেসে ইনফেকশন নাই, কিন্তু অ্যাপেন্ডিক্সে তো তার ইনফেকশন আছে, অ্যাপেন্ডিক্সের লুমেনে নর্মালি ব্যাকটেরিয়া থাকে, আর এখানে তার সারফেসেও ইনফেকশন আছে, অলরেডি অ্যাপেন্ডিক্সটা ইনফ্লেমড হয়ে আছে, কিন্তু অ্যাপেন্ডিক্সের বাইরে ইনফেকশন যায় নাই, অ্যাপেন্ডিক্সের মধ্যেই ইনফেকশন আছে, অ্যাপেন্ডিক্সের বাইরে যায় নাই। সুতরাং সেই উনটা সেখানে যেখানে তুমি অপারেশন করতে যাচ্ছ, অ্যাপেন্ডিক্সের কাটার আগেই অ্যাপেন্ডিক্সের মধ্যে যেহেতু ইনফেকশন আছে, তুমি একটা ইনফেকশন নিয়ে ডিল করছো, তাহলে ওইখানে যে অ্যাপেন্ডিসেক্টমি তুমি এটা করবা, ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি, দেন ইট উইল বি কন্টামিনেটেড সার্জিক্যাল উন্ড। তাহলে ইলেকটিভ অ্যাপেন্ডিসেক্টমিতে হচ্ছে ক্লিন কন্টামিনেটেড, আর অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে হচ্ছে কন্টামিনেটেড উন্ড। আবার ওই অ্যাপেন্ডিক্সটা যদি বাস্ট হয়ে যায় বা পারফোরেশন হয়ে যায়, তখন কি হবে, অ্যাপেন্ডিক্স থেকে ইনফেকশনটা বাইরে এসে একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, ইনফেক্টিভ এনভায়রনমেন্ট, অথবা ইন্টেস্টাইন পারফোরেশন হয়ে গেছে, পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস হয়ে গেছে, পেরিটোনাইটিস আছে, অথবা একটা অ্যাবসেস ক্যাভিটিতে তুমি ড্রেন করছো, সেখানে অলরেডি ইনফেকশন আছে, সেখানে যে উন্ডটা তুমি তৈরি করবে সেটা হবে ডার্টি উন্ড, সেটা হবে ডার্টি উন্ড। তাহলে এখানে ইনফেকশনের ঝুঁকি তো, ডার্টি উন্ডে ইনফেকশনের ঝুঁকি হচ্ছে মোর দ্যান 40%, সব জায়গায় ছিল লেস দ্যান, মোর দ্যান 40%। আর মাঝখানে আমি একটা কি বললাম, কন্টামিনেটেড, ওখানে ইনফেকশনের ঝুঁকি কেমন, ওখানে অ্যারাউন্ড, আগের বার বলছিলাম 10%, আর এখানে 10 থেকে 20%, কন্টামিনেটেড 10 থেকে 20%, বা কোনো কোনো বইতে 15 থেকে বেরিলাবে 15 থেকে 20% আছে উন্ড ইনফেকশনের ঝুঁকি। আর ডার্টি উন্ডে মোর দ্যান 40%, হ্যাঁ, বা লেস অ্যারাউন্ড 40%। আমাদের দেশে মোর দ্যান 40%, অন্য দেশে বলা হয় লেস দ্যান 40%, 40%, অ্যারাউন্ড 40% উন্ড ইনফেকশন হবে। তাহলে কি কি বললাম, অ্যাপেন্ডিসাইটিস দিয়েই আমি, অ্যাপেন্ডিক্স দিয়ে 3 রকম উন্ড বললাম। একটা বললাম ক্লিন কন্টামিনেটেড, যদি আমি ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি করি, ক্লিন কন্টামিনেটেড। আবার যদি আমি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করি, দেন ইট ইজ কন্টামিনেটেড। আর পারফোরেটেড অ্যাপেন্ডিক্স যদি অপারেশন করি, দেন ইট ইজ ডার্টি উন্ড। আর ক্লিন উন্ডও কিন্তু অ্যাপেন্ডিসেক্টমি দিয়ে ব্যাখ্যা করা যায়। সেটা কি,
এক ধরনের স্পেশাল অ্যাপেন্ডিসেক্টমি আছে, সেটাকে আমরা বলি, নামটা শুনে রাখো, ইনভার্সন অ্যাপেন্ডিসেক্টমি। সেখানে এবার অ্যাপেন্ডিক্সটাকে কাটি না, লুমেনটাকে কাটি না, অ্যাপেন্ডিক্সটাকে ভিতরে ঢুকাই দেই, উল্টো করে ভিতরে ঢুকাই দিয়ে বেঁধে দেই। এটাও তোমরা বলতে যে না জানলে পারে গোলমাল হতে পারে, মিলানোর জন্যে সেখানে আমরা অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দেই না, সেলাই করে দেই স্টাম্পটা, অ্যাপেন্ডিক্স অ্যাভাসকুলার হয়ে পড়ে যায়, সেটাকে বলি আমরা ইনভার্সন অ্যাপেন্ডিক্টমি। সেখানে কিন্তু ক্লিন সার্জারি, অ্যাপেন্ডিসেক্টমি করলেও ক্লিন সার্জারি, এটা পোস্ট গ্রাজুয়েশনে আমরা বলি। তোমরা ক্লিন সার্জারির কি উদাহরণ দেবা? ক্লিন সার্জারির উদাহরণ দেওয়া হচ্ছে, বা ক্লিন সার্জিক্যাল উন্ডের উদাহরণ দেবা হার্নিওটমি, ম্যাস্টেকটমি, এক্সিশন অফ দ্য লাইপোমা, দিস ইজ সব ক্লিন সার্জারি। কি বলে এক্সিশন বায়োপসি অফ দ্য লিম্ফ নোড, এগুলো সব ক্লিন সার্জারি। তাহলে কি বললাম? চারটা টাইপ: ক্লিন, ক্লিন কন্টামিনেটেড, ডার্টি। এটা কিন্তু খুব, তোমাদের এই টপিকটা প্যাথোলজিতে ছিল না, এই টপিকটা সার্জারিতে নতুন, এই জন্য আমি এটা একটু বেশি বললাম, এবং এটা খুব পরিষ্কারভাবে জানতে হবে। এবং এটা যদি তুমি মন দিয়ে শোনো বা স্লাইডটা একবার দেখো, তাহলে কোনো বই পড়ার দরকার নেই, একদম সিম্পল জিনিস। খালি চারটে নাম মনে রাখলেই তোমার অটোমেটিক্যালি সবগুলো উদাহরণ এমনি পরপর যদি মনে রাখো, উদাহরণগুলো এমনি মনে পড়বে পরপর। ক্লিনের পরে যেন কন্টামিনেটেড না আসে, ক্লিন কন্টামিনেটেড, ডার্টি। তাহলে এটা ইম্পর্টেন্ট বলে, সরি। এরপরে কি আছে? কালো হলো কেন? লাইট কমে গেছে নাকি? কোনটা আসে লাইট আবার? এটা উপর দিয়ে ডাল দাও। ওই ইয়ের জন্য, বাইরের কন্ট্রাস্টের জন্য মনে হয়। ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনের সঙ্গে থাকে হোয়াট ইজ এসএসআই। এসএসআই কিন্তু বেরোয় আসতে পারিনি, প্রিভেনশন অফ এসএসআই, এটা খুব পড়ে, এবং মোজাম্মেল স্যারও এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে কিভাবে প্রিভেন্ট করা যায় সার্জিক্যাল সাইট ইনফেকশন কিভাবে। আমি কিন্তু এখানে দুটো টপিক আলোচনা করলাম, একটা সার্জিক্যাল সাইট ইনফেকশন আর একটা হচ্ছে সার্জিক্যাল উন্ড ইনফেকশন, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। এবার সার্জিক্যাল সাইট ইনফেকশন কিভাবে প্রিভেন্ট করা যায়, এটা একেবারেই থিওরিটিক্যাল কথা। কেউ 4টে পয়েন্ট লাগবে, কেউ 6টা পয়েন্ট লাগবে, কেউ 10টা পয়েন্ট লাগবে, এগুলো একটা ডেসক্রিপটিভ টার্ম, এটা কোনো প্রেসক্রিপশন ফর্মে ওরকম কিছু নাই, তুমি যেভাবে সুন্দর করে বলতে পারো। এগুলো কতগুলো স্টাফ ব্যাপার আছে, সেগুলো একটা হলো সার্জিক্যাল সাইট ইনফেকশন যেভাবে হয়, ওই যে বললাম প্রাইমারি সেকেন্ডারি। তাহলে প্রাইমারি সাইট ইনফেকশন প্রিভেন্ট করতে হবে সেকেন্ডারি সাইডের মধ্যে কি বলে, অল স্টাফ, সার্জিক্যাল স্টাফ, হ্যাঁ, তাদের আমাদের ইয়ে করতে হবে, গুড প্রিপারেশন লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাদের শরীরে যেন ইনফেকশন না থাকে, হসপিটাল এনভায়রনমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ইনস্ট্রুমেন্টগুলো স্টেরাইল হতে হবে, মানে একেবারে থিওরিটিক্যাল কথা করা। অ্যান্টিসেপটিক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। হ্যাঁ, এরপরে হলো লোকাল ফ্যাক্টরের মধ্যে কি আছে, ওই যে গুড সার্জিক্যাল প্র্যাকটিস যা করতে হয়, অ্যাটেনশন করতে, সার্জিক্যাল অপারেশন করার সময় খুব অ্যাটেন্টিভ থাকতে হবে যাতে কোনো ভুল না হয়, ডিসিপ্লিন, সার্জিক্যাল যে ডিসিপ্লিন সেগুলো মানতে হবে, উনটা ভালো করে ডেব্রাইড, যদি ডেড টিস্যু থাকে সেটা বাদ দিতে হবে, উন টয়লেটিং করতে হবে প্রয়োজন হলে উন্ডে ড্রেন লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে মানে গুড সার্জিক্যাল প্র্যাকটিস, যেটা মানে একেবারেই থিওরিটিক্যাল কথা, এর কোনো কে যেভাবে বলতে পারে। এখানে যে ফ্যাক্টরগুলো আমার কাছে আছে কালেক্ট করা, সেগুলো আমি একটু পড়ে দেখি, শোনাই তোমাদের। অল স্টাফ শুড অলওয়েজ ওয়াশ দেয়ার হ্যান্ডস বিটুইন পেশেন্ট, দুটো পেশেন্টের মাঝে ভালো করে আমাদের আমাদের সার্জিক্যাল প্র্যাকটিস এক্সারসাইজ যেগুলো আছে, স্টেরাইলিটি এক্সারসাইজ, সেগুলো ঠিক করতে হবে। হসপিটাল স্পেস শুড বি মিনিমাম, যত বেশি দিন হসপিটালে থাকবে তখন হসপিটালে অ্যাকোয়ার্ড ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি থাকবে। প্রি অপারেটিভ শেভিং শুড বি অ্যাভয়েডেড, এটা একটা অনেক সময় আসে, আগে আমাদের শেভ করে মানুষ চামড়া তুলে ফেলতো, এখন এটাকে প্র্যাকটিস করা হয় না। বলা হয় যত বেশি উন্ডের অপারেশনের জায়গায় শেভ করার জন্য যত স্ক্রাবিং করা হবে, শেভ করা বা স্ক্রাবিং করার জন্য আগে উন্ড পেন্টিংয়ের সময় ঘষতে চামড়া উঠে ফেলতো, তারপরে শেভ
ক্লিন অ্যান্ড শেপ করতে করতে ওখানে চামড়া উঠে যেত একভাবে। আজকাল বলা হয় এগুলো করার দরকার নাই, কারণ এগুলো করলে ওখানে যেসব লোকাল ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে সেগুলো ফ্লারিশ করে, কলোনাইজ করে, চান্স অফ ইনফেকশনের ঝুঁকি বেশি। এখন বলা হয় যে শেপ যদি করতে হয়, সব জায়গায় শেপ করার দরকার নাই, কারণ ইউরোপিয়ানরা শেপ করা পছন্দ করে না। শেপ যদি করতে হয় অপারেশন টেবিলে সার্জন বা অ্যাসিস্ট্যান্ট করে নেবে, আগে করা যাবে না, আগে করলে পারে উন্ড ইনফেকশনের ঝুঁকি বেশি থাকে। সার্জন বা অ্যাসিস্ট্যান্ট অপারেশনের আগে আগে জাস্ট ইমিডিয়েটলি বিফোর অপারেশন করে নেবে। আজকাল সার্জিক্যাল সাইটে ক্লিন শেপ করা হয় না, আজকাল এক ধরনের ইয়ের মতো লাগানো হয়, মানে ওই স্কোয়াশ টেপের মতো এক ধরনের স্পেশাল জিনিস পাওয়া যায় অপসিট নামে, অপসিট নামে। ওইটা ওর উপরে লাগিয়ে দিলে এটা একেবারে ইসের মধ্যে আঠা লাগানো থাকে এক পাশে, মানে স্টিকারের মতো, এটা লাগিয়ে দিয়ে তার স্টিকারের উপর দিয়ে ইনসিশন দেওয়া হয় এবং অপারেশনের পরে সেটা খুলে ফেলে দেওয়া হয়, তাহলে আর হেয়ার কোনো ডিস্টার্ব করবে না। অপসিট, এটা বইতে নাম দেখবা, OPSIT, অপসিট নামে পাওয়া যায়। যাই হোক, তাহলে ক্লিন। আর স্ক্রাবিং, সার্জিক্যাল স্ক্রাবিং, স্ক্রাবিং ওই যে ঘষে ঘষে আমরা যে পরিষ্কার করি যে জায়গাটা, বা পেন্টিং। আগে অনেক মানুষ ঘষতো, আজকাল বলে কিচ্ছু করা লাগবে না, আজকাল বলে এটা লাইটলি অ্যান্টিসেপটিক দিয়ে আমরা ইউজুয়ালি ব্যবহার করি প্রোভিডান আয়োডিন। প্রোভিডান আয়োডিন দিয়ে এটাকে ভিজিয়ে দিতে হবে, জাস্ট ভিজিয়ে দিতে হবে, ঘষে ঘষে পরিষ্কার করার দরকার নাই, ভিজিয়ে দিতে হবে এবং বাতাসে এটা শুকাবে। বাতাসে এটা অনেকে ঘষতে ঘষতে মুছে একেবারে পরিষ্কার করে দেয়, আসলে তা নিয়ম না, এটা ভিজিয়ে দিতে হবে, এটা বাতাসে ওই আয়োডিনটা শুকাবে, তাহলে সব ব্যাকটেরিয়া মারা যাবে। ইমিডিয়েটলি কাজ করে এটা, উইদিন 3 মিনিটে ওই জায়গাটার ব্যাকটেরিয়া এবং ভাইরাস, প্রোভিডান আয়োডিন কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং সাম স্পোর সবই এটাকে ড্যামেজ করতে পারে প্রোভিডান আয়োডিন। সুতরাং আগের মতো ঘষে ঘষে অতটা পরিষ্কার করার দরকার নেই। অ্যাটেনশন টু থিয়েটার টেকনিক, এগুলো সবই থিয়েটার টেকনিকের মধ্যে উইথ ডিসিপ্লিন। ওটিতে যেসব ডিসিপ্লিন মানার কথা, অনেক কথা, বেলি ল্যাবে একটা প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে বিশাল একটা চ্যাপ্টারই আছে। হ্যাঁ, তারপর এটা হলো এটাকে বলা হচ্ছে যে সেফটি মেজার, হ্যাঁ, অপারেশন থিয়েটার সেফটি মেজার। এটা কিন্তু অনেক কোশ্চেন আছে এর মধ্যে, ডায়াথার্মি আছে, এই যে বিভিন্ন হসপিটাল জোন আছে, হসপিটালের পার্সোনাল প্রিপারেশন, পেশেন্ট সেফটি, পেশেন্টের সেফটি, এগুলো অনেক কথাবার্তা আছে কিন্তু ওখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আরও কতগুলো অ্যাভয়েডেবল ফ্যাক্টর আছে, সেগুলো আমাদের মেনটেন করতে হবে। সেগুলো কি? হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া, প্রলং ফাস্টিং, এগুলো আমাদের মেনটেন করতে হবে, এবং প্রপার অক্সিজেনেশন ডিউরিং সার্জারি, এগুলো আমাদের মেনটেন করলে সার্জিক্যাল সাইট ইনফেকশন হবে। বললাম না, এটা অনেক কথাবার্তা, তুমি এটাও বলতে পারো, এরপরে আরও 50টা কথা বলতে পারো, কোনো অসুবিধা নাই, থিওরিটিক্যাল কথা। তারপরে কোশ্চেনটা জিজ্ঞাসা করলে 2-4 কথা বলতে চেষ্টা করবা। প্রথমে কিছু জেনারেল ফ্যাক্টর, জেনারেল ফ্যাক্টর মানে হচ্ছে হসপিটাল এনভায়রনমেন্ট, হসপিটাল স্টাফ অ্যান্ড সেফটি মেজার, আর কিছু লোকাল ফ্যাক্টর। লোকাল ফ্যাক্টর এক কথায় বললে গুড সার্জিক্যাল এক্সারসাইজ প্রিভেন্ট করা যাবে। তাহলে এখান থেকে আমি বেরোয় আসি। আচ্ছা, এটা হলো আমাদের সার্জিক্যাল সাইট ইনফেকশনের মোটামুটি আমি সব বলে ফেলছি। এবার একটা কোশ্চেন এখানে ওভাবে বাদ গিয়েছে, আমি আগেও বলেছি, সেটা হলো টিটিনাস। অ্যানারোবিক ইনফেকশনের মধ্যে টিটিনাস। টিটিনাস সম্বন্ধে আমি আগের দিনও বলেছি, এখানে সংক্ষেপে 2-1 কথা বলি, সময়ও তোমাদের বেশি নাই, সংক্ষেপে বলি। টিটিনাসের ক্ষেত্রে হলো কি ব্যাকটেরিয়া দিয়ে, এখানে একটাই ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম টিটানি। কি টক্সিন থাকে, এটা অনেক সময় যেমন সাইদুল হক সাহেব খুব জিজ্ঞাসা করে এই কোশ্চেনটা, টিটানাস কি টক্সিন দিয়ে হয় এবং কোনটার কাজ কি। 2টো টক্সিন থাকে, টিটানিস প্লাজমিন, টিটানোলাইসিন। এবং টিটিনাসের এই যে ইনফেকশনটা কিভাবে ইনভেশন হয় বা স্প্রেড করে, এটা লোকাল ইনফেকশন হয়, এটা সিস্টেমিক ইনভেশন হয় না। এটা কি হয়, এটা থ্রু দ্য নার্ভ সিথ প্লেন দিয়ে এটা ইনভেট করে, নার্ভ সিথ প্লেন দিয়ে নার্ভাস সিস্টেম ইনভেট করে। হ্যাঁ, যেমন ক্লোস্ট্রিডিয়াল ইনফেকশনটা টিস্যু প্লেন দিয়ে হয়, জেনারেল টিস্যু প্লেন দিয়ে, কিন্তু ইসের ইনফেকশনটা টিস্যু, আর টক্সিক ক্লোস্ট্রিডিয়াম পারফিরিনজেন্স বা গ্যাস গ্যাংগ্রিনের ইনভেশন হয় টিস্যু প্লেন দিয়ে, টক্সিন ইনভেশন হয় সিস্টেম দিয়ে। এখানে কিন্তু উল্টা, এখানে ইনভেশন হয় টিস্যু প্লেন দিয়ে এবং টক্সিন ইনভেশন হয় নার্ভ টিস্যু প্লেন দিয়ে, এবং মেন টার্গেট হচ্ছে নার্ভাস সিস্টেম, অন্য অর্গানে যায় না।
টিটিনাস অন্য অর্গানে যায় না, নার্ভাস সিস্টেমে যাবে। সেটা কিভাবে যায়? নার্ভ সিট দিয়ে। এই নার্ভ সিট দিয়ে যখন যায় তখন একটা আর একটাকে হেল্প করে টক্সিন। টিটানোলাইসিনটা টিস্যু প্লেনকে লাইসিস করে এবং স্প্রেড অফ বলে টক্সিনকে, টিটানোস্প্যাজমিনকে ইনভেশনে হেল্প করে টিটানোলাইসিন, এক কথায়। তাহলে এটা নার্ভ টিস্যু প্লেনে স্প্রেড করে, টার্গেট অর্গান হচ্ছে নার্ভাস সিস্টেম। এখানে টক্সিন টিটানোলাইসিন হেল্পস ইন ইনভেশন অফ দ্য টিটানোস্প্যাজমিন। এই হয়ে গেল অল অ্যাবাউট প্যাথোজেনেসিস। কোথায় হয় টিটিনাস প্রোন উন্ড? আমি আগেই বলে ফেলছি সব, ওইগুলোই আবার একই কথা। ডিপলি পেনেট্রেটেড উন্ড, সয়েল কন্টামিনেটেড অ্যান্ড ফিকাল কন্টামিনেটেড উন্ড, স্কেমিক উন্ড, তারপরে ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু যদি থাকে উন্ডের মধ্যে, আর কি থাকবে যে ইমিউনোসাপ্রেসড পেশেন্ট যদি হয়, আর স্পেশাল কিছু সাইট আছে সেখানে, ওই যে বললাম যে অবসানের পরে হতে পারে। আর আগের দিনও বলেছি সব থেকে বেশি টিটিনাস হয় এখন হচ্ছে বাংলাদেশে টিটিনাস নিওনেটারাম। এটা কিন্তু কেন হয়? টিটিনাস নিওনেটারাম নিওনেটদের হয়। এখানে কেন হয়? দুটো নেক্রোস্ট, হ্যাঁ নেক্রোস্ট আমলিকাল স্টাম। আমলিকাল স্টামটাকে আমরা যখন বেঁধে দেই ওটা অটোমেটিক্যালি এটা ড্রাই হয়, ড্রাই গ্যাংগ্রিন হয়, শ্রিভেলড হয়, এমনি এমনি পড়ে যায়, এটা টেনে আমরা ফেলি না। সুতরাং ডেড টিস্যু অ্যান্ড অ্যালাইভ টিস্যুর মধ্যে একটা জাংশন কিছুদিন থাকে, এটা আমরা ইন্টেনশনালি আমাদের থেকে যায়, আমরা ফেলতে পারি না। সুতরাং এই যে ডেড টিস্যু শরীরের সঙ্গে লিভিং টিস্যুর কন্ট্যাক্টে থাকছে, এই ডেড টিস্যুর মধ্যেই, এই জাংশনে ডেড টিস্যুর মধ্যেই টিটিনাস ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, গ্রো করে ইনভেট করতে পারে ইননিওনেট। সুতরাং এই আমলিকাল স্টামটাই দায়ী, অন্য কোনো জায়গায় কিন্তু বাচ্চা টিটিনাস হয় না। বাচ্চার নাক কেটে গেলে, মুখ কেটে গেলে সেখানে টিটিনাস হবে না। টিটিনাস হওয়ার জন্য দায়ী হচ্ছে এই আমলিকাল স্টাম। আমলিকাল স্টাম, এখানে ড্রাই গ্যাংগ্রিন অ্যান্ড শ্রিভেল যে ড্রাই আমলিকাল স্টামটা থাকে, ইট ইজ রেসপন্সিবল। আচ্ছা, টিটিনাস টিটিনাসের প্রিভেনশন কি? ওই একই কথা। টিটিনাসের প্রিভেনশন একটা লোকাল উন্ড কেয়ার, একটা হলো টিটিনাস প্রোফাইলেক্সিস, ইমিউনোপ্রোফাইলেক্সিস, আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই তিনটা ভাগ করে বলবো, একই কথা বারবার বলার কোনো মানে হয় না, তিনটা ভাগ করে বলবো। আর টিটিনাস হয়ে গেলে কি চিকিৎসা? এটা আসলে সার্জনদের কাজ না। টিটিনাস হয়ে গেলে চিকিৎসা মেডিসিনের ডাক্তারদের কাজ। হ্যাঁ, এটা নির্দিষ্ট কিছু চিকিৎসা আছে, এটা তোমাদের জিজ্ঞাসা করা হবে না। আর টিটিনাস হয়ে গেলে একটা যেটা বলি নাই, কি প্রিপেয়ার, টিটিনাস হয়তো সার্জারি ওয়ার্ডে হয়ে যাওয়ার পর আমরা এটাকে রুগীকে কোথায় পাঠাই? রুগীকে আমরা আইসোলেশনে পাঠাই, ইনফেকশাস ডিজিজ হসপিটালে আইসোলেশনে পাঠাই, অথবা রুগীকে আলাদা করে রাখা হয়। যে ওয়ার্ডে টিটিনাস হবে সেই ওয়ার্ডের কি অবস্থা হবে এইটা তোমাকে জানতে হবে। টিটিনাস যদি কোনো ওয়ার্ডে হয়েই যায় তখন তার কাজটা কি? টিটিনাস হয়ে গেলে সেই রুগীটাকে পাঠাতে হবে আইসোলেশনে, আদার রুগীকে পাঠাতে হবে ডিফারেন্ট ওয়ার্ডে, ওই ওয়ার্ডে রাখা যাবে না। ওই ওয়ার্ড ইজ ভেরি সাসেপ্টেবল টু টিটিনাস ইনফেকশন অফ আদার পেশেন্ট। এটা টিটিনাসের ক্ষেত্রে, গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে না, এটা টিটিনাসের ক্ষেত্রে। তাহলে টিটিনাস হয়ে গেলে ওই রুগীটা, যে রুগীটা টিটিনাস হবে তাকে আইসোলেশনে পাঠাতে হবে, স্পেশাল চিকিৎসার জায়গা লাগবে। এটাকে ওপেন ওয়ার্ডের মধ্যে রেখে চিকিৎসা করা যাবে না, স্পেশাল জায়গা লাগবে। যেমন অ্যাক্লেমশিয়া রুগীদের চিকিৎসা করা হয়, ওরকম একটা অন্ধকার জায়গা, কুল জায়গা, এক্সপার্ট ফিজিশিয়ান লাগবে, তারা চিকিৎসা করবে। আর ওয়ার্ডের যে বাদ বাকি যে 50টা রুগী বা 100টা রুগী ছিল তাদের কি হবে? তাদের ওই ওয়ার্ড থেকে সরাই ফেলতে হবে। যে ওয়ার্ডে বা যে স্পেসে টিটিনাস হয়েছে তাদের ওয়ার্ড থেকে সরাই ফেলতে হবে, ওয়ার্ডটাকে খালি করে ফেলতে হবে। খালি করে ফেলে সব ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সমস্ত কিছু ওয়ার্ডে পরিষ্কার ডিসইনফেক্ট্যান্ট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর লাস্টে যেটা করতে হবে করে, এবং তাকে ওয়ার্ডটাকে ফিউমিগেশন করতে হবে। হোয়াট ইজ ফিউমিগেশন এটা জানতে হবে তোমাকে। ফিউমিগেশন এই টার্মটা লাগবে। ওয়ার্ডকে বা সেই স্পেসটাকে, ওটিতেও যদি হয়, ওটির পরপরই যদি পোস্ট অপারেটিভে দেখা টিটিনাস হয়েছে, তাহলে ওটির মধ্যে ইনফেকশন ঢুকছিল, ওটিকে তখন ওটি বন্ধ রাখতে হবে, অপারেশন করা যাবে না। ওই ডায়াগনোসিস হওয়ার পরপরই ওটি বন্ধ রাখতে হবে, ফিউমিগেশন করতে হবে। এই টার্মটা যেন ভুল না হয়, ফিউমিগেশন। ফিউমিগেশন কি করতে হয়? এটা কিছুই না, জানলা দরজা সব বন্ধ করে, জানলা দরজা বন্ধ করে ওই ওয়ার্ডের ফ্লোরের মধ্যে আমাদের কি করতে হয় যে, না,
আরে এই যে টিস্যু সাপ্লাই দিতে গেলে যেটা লাগে, মাসে যেটা দেয় কি বলে, মাসে দেয়, মাসে দেয়, মানুষ বিক্রি করে। আরে আরে খুব গন্ধ, ঝাঁঝালো গন্ধ। আরে হ্যাঁ, কি? গ্যাস দেয় তাই আরে না, মাসে মাসে দেয় না, কন্টামিনেট বলে মাসে এই দিয়েছে, মাদারে ফরমালিন, সরি, কি করতে হবে, ফরমালিন ওয়ার্ডের ফ্লোরের মধ্যে 1 বোতল ফরমালিন ঢেলে দিতে হবে। ফরমালিন ঢেলে দিতে হবে। ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 40% হাইড্রেটেড সলিউশন অফ ফর্মালডিহাইড। মানে ফর্মালডিহাইডের যদি আমরা 10% ফর্মালডিহাইডে যদি 40% ফর্মালডিহাইডে যদি পানিতে আমরা দ্রবীভূত করি তাহলে ফরমালিন হয়। 1 বোতল ফরমালিন ফ্লোরের মধ্যে ঢেলে দিয়ে জানলা দরজা সব বন্ধ করে রাখতে হবে 3 দিন, 72 ঘন্টা। তাহলেই ওয়াশটা ফিউমিগেশন হয়ে যাবে। ওটিতেও তাই, ওটিতে ক্লিন যাই তুমি করো, যত অ্যান্টিসেপটিক দিয়ে হবে না যত সময় পর্যন্ত তুমি ফিউমিগেশন না করবা। ফিউমিগেশন হচ্ছে ফ্লোরের মধ্যে ওই ফরমালিন ঢেলে দিয়ে জানলা দরজা সব বন্ধ করে, বা জানলা দরজা বন্ধ করে ফ্লোরে ফরমালিন ঢেলে দিয়ে বন্ধ করে রাখতে হবে 3 দিন। তারপরে জানলা দরজা সব খুলে দিলে ওটা উইদিন ½ আওয়ার বা 1 ঘন্টার মধ্যে সব গ্যাস বাইরে চলে যাবে, ওয়াটার ডিকন্টামিনেটেড হয়ে গেল। দিস ইজ অ্যাবাউট ফিউমিগেশন। এই জিনিসটা নতুন কিন্তু তোমাদের। টিটিনাস থাকলে ওয়ার্ডকে ফিউমিগেশন করতে হবে। গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে সেগুলো নাই, জাস্ট লোকালি ক্লিন করে ফেললেই হবে, ওই জায়গাটা ক্লিন করে ফেললেই হবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট সার্জিক্যাল সাইট ইনফেকশন। পরের দিন আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ইনফেকশন নিয়ে হয়ে গেল, অন্য একটা টপিক নিয়ে। তাহলে এই স্লাইডগুলো আমি দরকার হলে তোমাদের পাঠিয়ে দেবো, একটু চোখ বোলায় নিও। এগুলো কিন্তু রিটেনের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট এই কয়েকটা টপিক, রিটেন ভাইবার সব জন্য। আচ্ছা, গতদিন একটা কোশ্চেন ছিল যেন কি, আমি ভুলে গেছি এই কোশ্চেনটা যেন কি একজন করেছিল, আমি বলছিলাম। কোশ্চেনের উত্তর অবশ্য দেওয়া ছিল, সে আবারও কোশ্চেনটা করেছিল। কি যেন একটা কোশ্চেন গতদিন তোমরা কে যেন করেছিলে, ভুলে গেলাম আমি। আচ্ছা, পরের দিন আলোচনা করবো, আমি দেখে নিয়ে আসবো, পরের দিন আলোচনা করবো। সেটা আলোচনা হয়ে গেছিল, তারপরেও কোশ্চেনটা করেছে, আমি বলছি পরের দিন আলোচনা করবো, ভুলে গেছি আমি। আর কারোর কোনো কোশ্চেন আছে? শেষ হয়ে গেছে।